আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা জানি নেপালে নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে। গত কয়েকদিন আগেই নেপালে নির্বাচন শেষ হয়েছে। নেপালে যারা বাংলাদেশের মতো করে বা অনুসরণ করে আন্দোলন করেছিল, এটিকে জেনজিদের আন্দোলন বা তরুণদের আন্দোলন বলা হয়। সে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল, তরুণ নেতারা একটি রাজনৈতিক দলকে সমর্থিত দিয়েছিল, আর তাদের সমর্থিত নিয়েই নেপালে একটি রাজনৈতিক দল বিজয়ী হয়। আর বিজেপি তো সে রাজনৈতিক দল হচ্ছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি, যা নেপালের একটি মধ্যপন্থী রাজনৈতিক দল। এই দলটি এই দলটি ডানও না বামও না, শুধু একটি মধ্যপন্থী দল। তবে বাংলাদেশের তরুণদের মতো এনসিপি নামক কোনো দল নয়। তারা নেপালের জেনজির বা তরুণরা শুধু একটি রাজনৈতিক দলকে সমর্থিত দিয়েছিল, যে দলটি তৈরি হয়েছিল আজ থেকে 3 বছর আগে। বালেন্দ্র শাহ নামক একজন ব্যক্তি এই দলটি তৈরি করেছেন। বালেন্দ্র শাহ একসময় কাঠমান্ডুর মেয়র ছিলেন, তার বয়স 35। এই বালেন্দ্র শাহ যে রাজনৈতিক দলটি রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি, এটিকে নেপালের জেনজির বা তরুণরা সমর্থন দিয়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসে, অর্থাৎ নিরস্ক্রিয়ভাবে বিজয় অর্জন করে এবার নির্বাচনে নেপালের। আমরা যদি নেপালের পার্লামেন্টের ফরম্যাটটার দিকে একটু তাকাই, নেপালে 275টি আসন রয়েছে সংসদে। এর মধ্যে থেকে 165টি আসনে নেপালে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। 165টি আসনের মধ্যে বাকি যে 110টি আসন আছে, সেই আসনগুলোর মধ্যে সংসদের সদস্য নির্বাচিত হয় পেয়ার পদ্ধতির মাধ্যমে। আমরা যদি একটু নেপালের নির্বাচনের দিকটা তাকাই, সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের কয়েকদিন পরে তিনি বলেন যে আমরা 5ই মার্চ 2026 সালে 5ই মার্চ আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ 1.5 বছর সময় নিয়ে একটি নির্বাচন দেয় বা ক্ষমতার একটি দীর্ঘায়িত করার যে একটা প্রলোভন, তা আমরা আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে দেখতে পাই। কিন্তু সুশীলা কার্কির মধ্যে, অর্থাৎ নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কির মধ্যে এরকম প্রবণতা দেখা যায় না। তিনি নেপালে কিন্তু বাংলাদেশের মতো অন্তর্বর্তী সরকারের পার্ট হতে চেয়েছিল বিভিন্ন তরুণ এবং জিনজির এবং আন্দোলনে থাকা সামনের সারির নেতারা, কিন্তু সুশীলা কার্কি তাদেরকে কঠোর হাতে দমন করে। তিনি তাদেরকে সরকারের কোনো অংশ হতে দেয়নি। তাদেরকে বলে যে তোমরা যদি ক্ষমতায় আসতে চাও, সরকারে আসতে চাও, তাহলে নির্বাচনের মাধ্যমে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে আসো, তাহলেই আসতে পারবা। তার পাশাপাশি নেপালের আরেকটা দাবি ছিল সাধারণ মানুষের এবং তরুণদের। সে দাবিটা হচ্ছে সাবেক সরকারের রাজনীতি নিষিদ্ধ করার জন্য, যা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিভিন্ন দলের এবং বিভিন্ন মানুষজনের চাপে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। কিন্তু নেপালের অন্তর্বর্তী সরকার সুশীলা কার্কি তিনি বলেন আমি বাংলাদেশের মতো বা বাংলাদেশের পথে হাঁটবো না, যে বাংলাদেশে যেখানে আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করেছে। তো সুশীলা কার্কি বলেন যে কোনো দলকে নিষিদ্ধের পক্ষে আমি নই, সেটা জনগণ ঠিক করবে কাকে ক্ষমতায় দেখতে চায়, আর সেটা তার বহিঃপ্রকাশ ঘটাবে নির্বাচনে ভোটের মাধ্যমে। তো সুশীলা কার্কি ওই দাবিটা কঠোর হাতে দমন করে নেপালে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সাবেক সরকার নির্বাচনে অংশগ্রহণ করে, আর নির্বাচনে অংশগ্রহণ করার ফলেও এক সময় তার অনেক জনপ্রিয়তা থাকার পরেও বর্তমানে জনগণ তাকে বয়কট করে এবং নির্বাচিতে পরাজিত করে নেপাল এর জনগণ। আমাদের পার্থক্যটা বুঝতে হবে। নেপালের তরুণরা পারলো, আমাদের তরুণরা পারলো না। এটার কারণ হলো বাংলাদেশে কিছু তরুণ 5ই আগস্টের পরে বাংলাদেশের কিছু তরুণ ক্ষমতার অট্টালিকায় প্রবাহে গা ভাসা, অর্থাৎ তড়িৎ প্রবাহে ক্ষমতাকে ব্যক্তিগত সুযোগ সুবিধায় ব্যবহার করেন। তারপরে বাংলাদেশে এতগুলো ইউনিভার্সিটি আছে, যেমন পাবলিক ইউনিভার্সিটি আছে 53টা, তারপরে প্রাইভেট ইউনিভার্সিটি আছে 160টার মতো, তা অন্যান্য ইউনিভার্সিটি আছে। তো আমরা দেখি যে বিভিন্ন সময় রাজনীতির রদবদলের যে বিষয়টা শুধু এটা ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক হয়, আরও যে বাংলাদেশে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, ওই যে ক্ষমতার ভারসাম্যটা সবার মধ্যে একটা ব্যালেন্স না থাকার কারণে বাংলাদেশের ওইভাবে সুশাসন আসলে কায়েম করা সম্ভব হচ্ছে না, এবং আমূল যে পরিবর্তনটা আসলে ওইভাবে আসে না।
আসলে আমার ঢাকা ইউনিভার্সিটি নিয়ে অনেক মন্তব্য আছে, আমি কোনো এক সময় করে আমি একটা ভিডিওতে বলবো ডাবির রাজনীতি বিষয়ে। আসলে ডাবি রাজনীতি আসলে একটা ভার্সিটি কেন্দ্রিক রাজনীতি করে ডাবি। তো আসলে সকল ভার্সিটির মধ্যে একটা যে ব্যালেন্স বা একটা যে মিশ্র রাজনীতি ঘটাবে, ওইটা আসলে ডাবির কারণে এটা বাধাগ্রস্ত হয়। কারণ বাংলাদেশের রাজনীতিটা আসলে একটা ইউনিভার্সিটি কেন্দ্রিক রাজনীতি হয় মোটা দাগে।